অজ্ঞাত রোগে একই পরিবারের ৫ জনের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ে চলাচল সীমিত রাখার পরামর্শ। ঢাকা উত্তর সিটির উপনির্বাচনকাল, ভোট হবে ২ সিটির নতুন ৩৬টি ওয়ার্ডেও সব প্রস্তুতি সম্পন্ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। যাচাই বাছাই শেষে ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ আজই, ঝুলিয়ে দেয়া হবে হলের নোটিশ বোর্ডে। লঘুচাপের প্রভাবে রাজধানীতে তৃতীয় দিনের বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা, যত্রতত্র উন্নয়ন কাজে বেড়েছে সাধারণের ভোগান্তি। এবং ভারতের বিমান হামলার ২৪ ঘন্টার মধ্যেই জম্মু কাশ্মীরে পাকিস্তানের মর্টার হামলায় ৫ সেনা আহত, পাল্টা জবাবে আজাদ কাশ্মীরে ৪ বেসামরিক নাগরিক নিহত। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যুর পর ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছে স্বাস্থ্য বিভাগের ৫ সদস্যের প্রতিনিধি দল। গ্রামবাসীর সঙ্গে কথা বলে বিভিন্ন আলামত সংগ্রহ করবেন তারা। আতঙ্কিত না হয়ে মুখ ঢেকে চলাফেরা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পাশাপাশি সচেতনতা বাড়াতে একটি মেডিকেল দল সার্বক্ষণিক কাজ করছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। অজ্ঞাত রোগে একই পরিবারের ৫ জনের মৃত্যুর পর মরিচপাড়া নয়াবাড়ি গ্রাম জুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তা প্রশমিত হতে শুরু করেছে। এই গ্রামে তো মোটামুটি আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো আছে, কিন্তু এখানে একসাথে ১৫-১৬ দিনের মধ্যে ৪-৫ জন মারা যাওয়ার পর একটা আতঙ্ক হতেই পারে মানুষের ভিতরে। ঠাকুরগাঁয় ভর্তি করে ওখান থেকে আবার রেফার করে দিল। রেফার করে আমরা নিয়ে চলে গেলাম রংপুরে। রংপুরে যাই ওখানে ট্রিটমেন্ট করলো, হালকা পাতলা ট্রিটমেন্ট করতেছে এবং ওরা কিন্তু এখন সুস্থ আছে। চিকিৎসকরা জানিয়েছেন উচ্চ ক্ষমতা সম্পন্ন অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে রংপুর মেডিকেলে ভর্তি ওই পরিবারের আরও যে ৪ জন রয়েছেন তাদের অবস্থার উন্নতি হয়েছে, নতুন করে কেউ আক্রান্ত হয়নি। মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে এবং যদি কোনো কেউ খারাপ লাগে বা নতুন কোনো সিমটম দেখা যায়, জ্বর বা সাথে প্রচন্ড শরীর ব্যথা, এরকম কোনো কিছু থাকলে সাথে সাথে আমাদেরকে জানানোর কথা বলা হয়েছে। ওই জায়গায় সার্বক্ষণিকভাবে আমাদের একটা মেডিকেল টিম আছে যারা তদারকি করতেছে। আশা করা যায় তেমন খারাপ কিছু হবে না হয়তো। এদিকে রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর ৫ সদস্যের একটি টিম গতকাল রংপুর মেডিকেলে রোগীদের নমুনা সংগ্রহের পর আজ এই গ্রামে আসার কথা রয়েছে। গত ৫ দিন ধরে ২টি মেডিকেল টিম এই গ্রামে মানুষকে সচেতন করছে। রতন সরকার, সময় সংবাদ, মরিচপাড়া, নয়াবাড়ি, বালিয়াডাঙ্গি, ঠাকুরগাঁও। এই মুহূর্তে ঘটনাস্থল মরিচপাড়া নয়াবাড়ি গ্রামে আছেন রিপোর্টার রতন সরকার, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রতন। এমদাদ, আমরা আসলে বলেছি যে ঢাকা থেকে বিষয়টি রোগতত্ত্ব, রোগ নির্ণয় ও গবেষণা প্রতিষ্ঠান IEDRCর যে 5 সদস্যের টিমটি রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে রওনা করে খুব কাছাকাছি চলে এসেছে। আমরা হয়তো তাদের কিছুক্ষণ পরের মধ্যে এই গ্রামে তাদেরকে পাবো আমরা। মূলত তারা আসছেন আসলে এই যে একই পরিবারের 5 জনের মৃত্যু এবং আরও 4 জনের আক্রান্ত হয়ে রংপুর মেডিকেল ভর্তি থাকা, এই ঘটনাটির আসলে রোগটি কি, এটি কোনো ভাইরাস কি অন্য কোনো কিছু, এটি আসলে নির্ণয়ের যে বিষয়টি এটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি। রোগতত্ত্ব নির্ণয় কেন্দ্রের যে সদস্যরা আজ এখানে কিছুক্ষণের মধ্যে আসবে তারা আসলে এখানে গতকালকে রংপুর মেডিকেলে যারা ভর্তি রয়েছে তাদের কাছ থেকে এবং এই গ্রামের বিভিন্ন নমুনা সংগ্রহ করে তারা এটি ঢাকায় প্রেরণ করবেন এবং পরীক্ষা নিরীক্ষার পরেই আসলে নিশ্চিত হওয়া যাবে যে আসলে এটি কোন ধরনের রোগ। তবে একটি ভালো খবর সেটি হচ্ছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থার কিন্তু ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে এবং আমি সরাসরি একজন রোগীর সঙ্গে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে তারা এখন আসলে স্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা মনে করেন তারা এখন আর অসুস্থ নয়, তারা কিন্তু ডাক্তারদের কাছে আবেদন করেছে তারা ফিরে আসতে চান। তো এখানে আমরা মনে করছি যে এই বিষয়টিকে আসলে যদিও রোগটি নির্ণয় করা এখনো সম্ভব হয়নি,
একটি উচ্চ মাত্রার রংপুর মেডিকেলে ভর্তি যারা যে 4 জন রয়েছে তাদের উচ্চ মাত্রার অ্যান্টিবায়োটিক প্রয়োগের ফলে এই উন্নতিটি হচ্ছে বলে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আমরা দেখছি এই গ্রামে অসংখ্য মানুষ এখানে উপস্থিত রয়েছে এবং একটি আরো ভালো যে খবরটি সেটি হচ্ছে যে আমরা গতকাল পর্যন্ত এই অঞ্চলের যে পুরো অঞ্চলটিতে জুড়ে যে আতঙ্কের যে বিষয়টি ছিল সেটি কিন্তু ক্রমান্বয়ে মানে দূর হচ্ছে। আমরা যেখানে ঠিক দাঁড়িয়ে রয়েছি তার খুব কাছাকাছি কিন্তু ওই পরিবারটির বাড়ি, এখান পর্যন্ত আমরা লোকজনকে উপস্থিত হতে দেখছি। আমরাও এখানে এসে তাদের সঙ্গে কথা বলছি। তো এই ছিল এখান থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে। এমদাদ, আপনার কাছে। ঠাকুরগাঁও থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন রিপোর্টার রতন সরকার। পশ্চিমা লঘুচাপের প্রভাবে সকাল থেকে রাজধানীতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন প্রয়োজনের তাগিদে রাস্তায় বের হওয়া শিক্ষার্থী, চাকরিজীবী ও খেটে খাওয়া মানুষ। এছাড়া যত্রতত্র উন্নয়ন কাজের জন্য রাস্তা কেটে রাখায় ভোগান্তি আরও বেড়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শুক্রবার পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। বসন্তের এই দিনে ভোর থেকেই আকাশ ছিল কালো মেঘে ঢাকা, আর সাত সকালেই মুষলধারে বৃষ্টিতে ভিজেছে পুরো রাজধানী। প্রকৃতি প্রেমীদের কাছে এই এক নৈসর্গিক সময় হলেও সকালের এই বৃষ্টিতে বিপত্তি বেঁধেছে ঢাকার রাস্তায়। শিক্ষার্থী, অভিভাবক কিংবা কর্মজীবী নানা প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে ভোগান্তিতে। একদিকে যেমন পড়তে হয়েছে পর্যাপ্ত যানবাহন সংকটের মুখে, অন্যদিকে শহর জুড়ে উন্নয়ন কাজের কারণে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা আর যানজট। তাই বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে যেতে হয়েছে অনেককে। সাইডে পানি, অনেক পানি আছে, আমিও জ্যাম বৃষ্টির কারণে পড়ে যায় সব জায়গায়, গাড়ি ঘোড়া ঠিক মতন চলে না। বৃষ্টির মধ্যে আমাদের এই অফিসে যাতায়াতের জন্য একটা প্রবলেম আর কি, বা যেমন রাস্তাঘাটে কাদা টাদা হয়ে অফিসে যাতায়াতের জন্য খুব প্রবলেম হয় আর কি। সমস্যা হয়েছে আসতে আর কি, তারপরে রাস্তায় প্রচুর পানি ছিল, আসতে সমস্যা হয়েছে। আর তাছাড়া আবহাওয়াটা অনেক দিকে ভালো লাগছে আর কি। মনে করেন যে আমরা তো বাচ্চাকে নিয়ে তো স্কুলে আসতে হয়, এখন আজকে পরীক্ষা, অলরেডি পরীক্ষার জন্য এই বৃষ্টির মধ্যে আসতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, পশ্চিমা লঘুচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে, তবে আগামী শুক্রবার থেকে আবহাওয়া স্বাভাবিক হতে পারে। তার সঙ্গে বঙ্গোপসাগর থেকে কিছু জলীয় বাষ্প এসে সংমিশ্রণ হয়ে এই বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়াটা ভালো হয়ে যাবে, আমরা আশা করছি আগামীকালের পরে ধীরে ধীরে আবহাওয়া ভালো হবে। বুধবার সকাল 6টা থেকে 9টা পর্যন্ত ঢাকায় 15 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলেও জানায় আবহাওয়া অধিদপ্তর। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হয়েছে। হঠাৎ বৃষ্টিতে বিপাকে পড়েন কর্মজীবী মানুষ। ভোর থেকে বরিশালে থেমে থেমে চলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, এর সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। যানবাহন না পাওয়ায় স্কুলগামী শিক্ষার্থী ও কর্মজীবীরা পড়েন বেশি বিপাকে। জেলায় সকাল 7টা থেকে 9টা পর্যন্ত 2.8 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঝালকাঠিতে 3 দিনের বৃষ্টিতে পিরোজপুরের ভান্ডারিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এ কারণে রাজাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকে। এছাড়া নওগাঁ সহ দেশের বিভিন্ন স্থানে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সময় সংবাদে আরও থাকছে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার হার বাড়াতে বাংলাদেশের ভূমিকা প্রশংসনীয়, মন্তব্য বিশ্ব ব্যাংকের। শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নের তাগিদ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদের উপনির্বাচন কাল। একই সঙ্গে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 2 সিটিতে, নতুন যুক্ত হওয়া 36টি ওয়ার্ডে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার জন্য নির্বাচনের মাঠে মোতায়েন রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে বৃহস্পতিবার ভোটের দিন রাজধানী জুড়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আরও জানাচ্ছেন বেলায়েত হোসাইন। আনিসুল হকের মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদটি শূন্য হয় 2017 সালের 30 নভেম্বর। গত বছরের 9 জানুয়ারি এ পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও সীমানা জটিলতায় 1 বছরের জন্য আটকে যায় ভোট।
আইনি জটিলতা নিরসনের পর গত মাসের 22 তারিখ ফের ঘোষণা করা হয় তফসিল। ঘোষিত এই তফসিলে ভোট বৃহস্পতিবার। ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা যদি দেখি যে আইন শৃঙ্খলা বা অন্য কোনো কিছুর যদি আমাদের নির্বাচনের প্রতিকূলে অনুকূলে যদি না থেকে যদি কোনো রকম কোনো ঘটনা ঘটে তাহলে আমরা একেবারে কেন্দ্র বন্ধ করে দেব। মেয়র পদে মূল প্রতিদ্বন্দ্বিতাকারী আওয়ামী লীগের আতিকুল ইসলাম ও জাতীয় পার্টির শাফিন আহমেদ ছাড়াও রয়েছেন আরও 3 জন প্রার্থী। যদিও প্রচারণার পুরো সময়টা জুড়েই একেবারেই নিরুত্তাপ ছিল নির্বাচনের মাঠ, তবে ভোটের মাঠ উৎসব মুখর হবে বলে প্রত্যাশা রিটার্নিং কর্মকর্তার। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, একটা দল যদি অংশগ্রহণ না করে এটা ওই দলের বিষয়। প্রার্থী তো আছে, মানুষ তারা তাদের যোগ্য প্রার্থীকেই ভোট দিবে এবং আমার মনে হয় যে তারপরে নির্বাচন এখানে উৎসব মুখর হবে। উত্তর সিটিতে 36টির সাথে নতুন যুক্ত ওয়ার্ড 18টি, সব মিলিয়ে 54 ওয়ার্ডের ভোটার সংখ্যা 29,48,510 জন। উত্তরের সবকটি ওয়ার্ডেই মেয়র পদে নির্বাচন হবে। পাশাপাশি নতুন 18টি ওয়ার্ডে আলাদা ভোট হবে সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে। একই সঙ্গে দক্ষিণ সিটিতে যুক্ত হওয়া নতুন 18টি ওয়ার্ডেও কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। যাচাই বাছাই শেষে আজই প্রকাশ করা হবে ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা। কেন্দ্রীয় ছাত্র সংসদে 25টি পদে নির্বাচনের জন্য জমা পড়েছে 237টি মনোনয়নপত্র। 18টি হলের 13টি করে পদের জন্য জমা পড়ে 594টি মনোনয়নপত্র। যাচাই বাছাই শেষে প্রাথমিক তালিকা প্রতিটি হলের নোটিশ বোর্ড ও ডাকসুর ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী দুপুর 12টায় প্রকাশ করার কথা থাকলেও কিছুটা বেশি সময় লাগবে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। প্রার্থিতা নিয়ে কোনো অভিযোগ থাকলে উপাচার্য বরাবর আবেদন করতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় 2রা মার্চ। 3রা মার্চ প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন রিপোর্টার ইকরাম হোসাইন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ডাকসু এবং হল সংসদ নির্বাচনের প্রার্থীদের প্রাথমিক তালিকা আজকে দুপুর 12টার মধ্যে প্রকাশ করার কথা ছিল, কিন্তু প্রধান রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সবগুলো হলের যে প্রার্থী তালিকা সেটি সমন্বয় করার জন্য তাদের কিছুটা সময় লাগছে, ফলে হয়তো বিকাল 2টা বা 3টার মধ্যে তাদের পুরো যে তালিকা সেটি তারা প্রকাশ করতে পারবেন। তবে হলের যে প্রাধ্যক্ষ তাদের সঙ্গে কথা বলে আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রত্যেকটা হলে কিন্তু তার আগেই প্রকাশ করা হবে প্রার্থীদের তালিকা। একই সঙ্গে ডাকসু এবং হল সংসদ দুটো আলাদা করে সেখানে টানিয়ে দেওয়া হবে যাতে সবাই দেখতে পারে যে কারা কারা প্রার্থী হচ্ছেন হলে। সেক্ষেত্রে সাধারণ ছাত্ররাও সবার জন্য সেটা উন্মুক্ত থাকবে। হলে নোটিশ বোর্ডে সেটি কিন্তু দিয়ে দেওয়া হবে। আর ছাত্র সংগঠনগুলো আমরা এখন পর্যন্ত মধুর ক্যান্টিনে শুধুমাত্র ছাত্রদলকে দেখতে পাচ্ছি। ছাত্রদল কিছুক্ষণ পরে তাদের যে আনুষ্ঠানিক প্রচারণা সেটি শুরু করবে। এখনো পর্যন্ত ছাত্রলীগের নেতাকর্মীদেরকে মধুর ক্যান্টিনে আমরা দেখতে পাচ্ছি না। যতটুকু আমরা জানতে পেরেছি যে তারাও আজকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করবে। অন্যদিকে বাম ছাত্র সংগঠন থেকে শুরু করে যে সংগঠনগুলো ডাকসু নির্বাচনে অংশ নিতে প্রার্থীতা দিয়েছে তারা সবগুলো সংগঠনই তাদের যে নির্বাচনী তৎপরতা সেই তৎপরতা চালিয়ে যাবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা যেটি বলেছেন যে আমাদেরকে যে ডাকসুর 25টি পদের জন্য 237টি মনোনয়নপত্র জমা পড়েছে। যাচাই বাছাই শেষে তারা যে প্রাথমিক তালিকা সেটি প্রকাশ করবেন। অন্যদিকে 18টি হলের প্রত্যেকটি হলে 13টি করে পদের জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। সেখানে 594টি মনোনয়নপত্র জমা পড়েছে। সেটি যাচাই বাছাই শেষে তারা একটা প্রাথমিক তালিকা প্রকাশ করবে যাতে সাধারণ শিক্ষার্থীরা জানতে পারে যে কারা কারা আসলে ডাকসু এবং হল সংসদ নির্বাচনে প্রার্থী হচ্ছেন। তো আগামী 11ই মার্চ যেহেতু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে খুব বেশি দিন কিন্তু বাকি নেই। ছাত্র সংগঠনগুলো তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সবগুলো সংগঠনে নিজেদের ঘর গোছানোর চেষ্টা করছে। আমরা রাতেও প্রায় অনেককে দেখেছি যে ব্যক্তিগতভাবে ছাত্রছাত্রীদের কাছে দাঁড়িয়ে যাচ্ছে, তাদের প্রতিশ্রুতিগুলো তুলে ধরছে যাতে তারা ডাকসুতে নির্বাচিত হতে পারে। অনেকে স্বতন্ত্রভাবেও নির্বাচন করছেন, তারাও তাদের দাবি দাওয়াগুলো সাধারণ ছাত্রদের কাছে তুলে ধরছেন। সবাই ছাত্রদের কাছে টানার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। ইমদাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন ইকরাম হোসাইন। তিনি জানাচ্ছিলেন ডাকসু নির্বাচনের সবশেষ খবর। ঘুষ নেয়ার অভিযোগে করা মামলায় সাবেক যোগাযোগ মন্ত্রী নাজবুল হুদাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক। সংস্থার সহকারী পরিচালক ও মামলার তদন্ত কর্মকর্তা মনিরুল ইসলাম দুদকের ঢাকা রেঞ্জ কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করছেন। 2008 সালের 18ই জুন রাজধানীর মতিঝিল থানায় নাজবুল হুদার বিরুদ্ধে মামলা করেন দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ বেলাল হোসেন। মামলার এজাহারে বলা হয়, যমুনা সেতুর পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মার্গানেট ওয়ান লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়। সাবেক যোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার নাজবুল হুদা ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে প্রতি মাসে 50,000 টাকা উৎকোচ দাবি করেন।
দাবি করা টাকা তার স্ত্রীর মালিকানায় পরিচালিত খবরের অন্তরালে পত্রিকার হিসেবে জমা দেওয়ার জন্য বলেন। মাসিক কিস্তিতে দাবি করা টাকা না দেওয়া হলে ওই প্রতিষ্ঠানের ঠিকাদারি নিয়োগ বাতিল করে কালো তালিকাভুক্ত করার হুমকি দেন। পরে ব্যবসায়িক ক্ষতি বিবেচনায় মাসে 25,000 টাকা উৎকোচ দেওয়ার প্রস্তাবে রাজি হন নাজমুল হুদা দম্পতি। এরপর প্রতিষ্ঠানটির কাছ থেকে তারা বিভিন্ন সময়ে চেকের মাধ্যমে 6 লাখ টাকা ঘোষ নেন। 2016 সালে হাইকোর্ট বাতিল করলেও 2017 সালের 7 মার্চ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেয়া আদেশ বাতিল করেন আপিল বিভাগ। পুরান ঢাকার চুড়িহাট্টায় আগুনের ঘটনার 5 দিন পর বিশেষজ্ঞরা জানালেন পুড়ে যাওয়া ভবনগুলো সংস্কার করে ব্যবহার করা সম্ভব। সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের একটি কারিগরি তদন্ত দল অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন। দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কয়েকটি বিভাগের শিক্ষকেরা। এ সময় তারা ভবনের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ ও পরীক্ষা নিরীক্ষা করেন। পরে দলটি উপস্থিত গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন। বেসিক্যালি কারণটা কি সেটা তো বিভিন্ন তদন্ত কমিটি সরকারের কাজ করছে। ডেফিনেটলি কেমিক্যাল একটা উৎস, এবং বাট শুরুটা কি কেমিক্যাল থেকে হয়েছে কিনা সেটা নানা ধরনের ভিডিও ফুটেজ দেখে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন আসছে, এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও কিন্তু বিভিন্ন রকম কথা বলছে। সো একক কোনো কিছু এখনো আমরা শিওর না, তবে কেমিক্যাল ডেফিনেটলি একটা বড় উৎস যার জন্য আগুনের ভয়াবহতা এবং এত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। দীর্ঘসূত্রিতার কারণে আইনের শাসন প্রতিষ্ঠা সম্ভব হচ্ছে না। বিচারহীনতার কারণে বাড়ছে, দীর্ঘ হচ্ছে মানব পাচার মামলা তালিকা। এমন মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। সকালে রাজধানীর মহাখালীতে ব্র্যাক সেন্টারে ইনে বাংলাদেশে মানবাধিকার কমিশনের আয়োজনে মানব পাচার প্রতিরোধে বিষয়ক এক পরামর্শ সভায় তিনি এ মন্তব্য করেন। মামলা যে দীর্ঘসূত্রিতা, এই দীর্ঘসূত্রিতার কারণে যে মামলাগুলো যে নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা যে কনভিকশন দিতে পারছি না। 4-5 হাজার আমাদের আসামি আছে, তার ভিতরে আমরা 33 জনকে কনভিকশন দিয়েছি। আইনের শাসন প্রতিষ্ঠা হয় না। এরা তো অনেকের সাথে জড়িত ছিল, তাদেরকে যেন শাস্তি নিশ্চিত করতে না পারি, ভীতি সঞ্চার করতে না পারি, তাহলে হাউ ক্যান ইউ এক্সপেক্ট যে আমার এই আইন কাজ করবে? আইন যে কাজ করবে সেটা তো বোঝাতে হবে কিছু লোককে শাস্তি দিয়ে তার অপরাধের জন্য তার যেটা প্রাপ্য সে অপরাধের প্রাপ্যটা তাকে পেতে হবে। প্রাথমিক পর্যায়ে শিক্ষার হার বাড়াতে বাংলাদেশের অগ্রগতি প্রশংসনীয় বলে মন্তব্য করেছে বিশ্বব্যাংক। বিশ্ব উন্নয়ন রিপোর্ট 2018 প্রকাশের পর কথা বলেন তারা। প্রতিবেদনে বলা হয় 1990 সালে দেশে প্রাথমিক পর্যায়ে শিক্ষার হার ছিল 66%, 2015 সালে তা দাঁড়িয়েছে 91%। পাশাপাশি বলা হয় অনেক কম সংখ্যক দেশের মধ্যে বাংলাদেশ একটি যেখানে প্রাথমিক পর্যায়ে শিক্ষা অর্জনের ক্ষেত্রে লিঙ্গ সমতা রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয় শিক্ষা পদ্ধতি আর দারিদ্র্যের জন্য অনেকেই প্রাথমিক শিক্ষা গ্রহণের আগেই ঝরে পড়ে। এজন্য শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ বাড়িয়ে দক্ষ কর্মসংস্থান সৃষ্টির তাগিদ দেয়া হয়। অত্যাধুনিক অস্ত্র ও সরঞ্জাম বাড়ার ফলে সেনাবাহিনীর সক্ষমতা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে চট্টগ্রামের হালিশহর এলাকায় আর্টিলারি সেন্টার ও স্কুলে বাংলাদেশ সেনাবাহিনীর গোলন্দাজ রেজিমেন্টের কালার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় 1974 ও 2018 সালের প্রতিরক্ষা নীতি অনুযায়ী সেনাবাহিনীকে আধুনিকায়নের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে প্রাক্তন সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান সহ নৌ ও বিমান বাহিনীর কমান্ডার সহ সামরিক ও বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ই-বর্জ্য নামে পরিচিত নষ্ট ইলেকট্রনিক পণ্য দিনকে দিন পরিবেশ ও স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এই বর্জ্য শুধু মাটি, পানি সহ সার্বিক পরিবেশেরই ক্ষতি করছে না, প্রাণঘাতী জটিল রোগ ও প্রতিবন্ধী শিশু জন্মেরও কারণ হয়ে দাঁড়াচ্ছে। সমীক্ষা বলছে দেশে বছরে প্রায় 4.5 লাখ মেট্রিক টন ই-বর্জ্য উৎপন্ন হলেও পুনরায় ব্যবহার উপযোগী করা হয় মাত্র 3%। তাই এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি ব্যবস্থাপনায় বিধিমালা প্রণয়নের তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। বিস্তারিত জানাচ্ছেন হাজিরা শিউলি। প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে বাড়ছে টেলিভিশন, ফ্রিজ, মোবাইল ও কম্পিউটার সহ নানা ধরনের ইলেকট্রনিক পণ্যের ব্যবহার, যেগুলো মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হলে কিছু ফেরিওয়ালা বা মেকানিকের দোকানে বিক্রি করা হলেও অধিকাংশ নষ্ট ইলেকট্রনিক পণ্যই ফেলে দেওয়া হয়। যদিও এগুলোর ভেতর রয়ে যায় মানব শরীর ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ধাতব ও রাসায়নিক উপাদান।
বুয়েট ও পরিবেশ অধিদপ্তরের সমীক্ষায় দেখা যায় বছরে তৈরি হয় 4.5 লাখ টন ই বর্জ্য। এর মধ্যে রিসাইকেল হয় মাত্র 13,000 টনেরও সামান্য কিছু বেশি। যখন ওয়েস্টের সঙ্গে যায় তখন ওইখানে অনেক রকম কেমিক্যাল রিয়াকশন হয়। অ্যাসিড যখন রিলিজ হয় তখন ওই যে লেড বলেন, ক্যাডমিয়াম বলেন, পানিতে চলে আসে। ওপেন বার্নিং যেটা হয় তার ফলে আপনার এয়ার পলিউশন যেটা সেই জায়গায় হচ্ছে। গবেষণায় পাওয়া যায় বাতিল বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে থাকে পারদ, সীসা, দস্তা, বেরিলিয়াম, ক্যাডমিয়াম, বিভিন্ন ধাতব রাসায়নিক উপাদান। এসব বিষাক্ত উপাদানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন গর্ভবতী নারী ও শিশুরা। লাং ডিজিজের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এগুলো ক্যান্সারজনিত সমস্যা, বিশেষ করে প্রেগন্যান্ট মাদারের থেকে যখন যাচ্ছে সেখানে জেনেটিক সমস্যাও দেখা দিতে পারছে। অটিজম one of the problem. অ্যাওয়ারনেস, তারপর হচ্ছে কালেকশন, থার্ড হচ্ছে যারা ই ওয়েস্ট কোম্পানিগুলো আছে তাদের ক্যাপাবিলিটি, সেখানে সরকার যেটা করতে ইনসেন্টিভাইজ করতে পারে। 2011 সালে পরিবেশ অধিদপ্তর ই বর্জ্য বিধিমালা প্রণয়নের কাজ শুরু করলেও খসড়া হয় 2017-তে। এটি চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে প্রযুক্তিমন্ত্রী বলছেন এ ব্যাপারে ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকেও দায়িত্ব নিতে হবে। মনে করি আমাদের এখানে যারা কারখানা স্থাপন করছেন এই ধরনের ডিজিটাল ডিভাইস তৈরি করার জন্য তাদের এখনই ভাবতে হবে যে যে জিনিসটি বর্জ্যে পরিণত হবে সেটির ব্যবস্থাপনার ক্ষেত্রে কি ধরনের উদ্যোগ নেওয়া দরকার। পরিবেশ অধিদপ্তরের পরিচালিত সমীক্ষা অনুযায়ী 2020 সালে ই বর্জ্যের পরিমাণ দাঁড়াবে 5.5 লাখ টনে। 2035-এ যা বেড়ে দাঁড়াবে 46 লাখ টনে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা। যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে নাব্য সংকট দেখা দেয়ায় উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ নৌবন্দর সিরাজগঞ্জের বাঘাবাড়িতে পণ্যবাহী নৌযান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। চলাচলকারী জাহাজগুলোকে ধারণ ক্ষমতার অর্ধেক মালামাল নিয়ে বাঘাবাড়ি দৌলদিয়া নৌরুটে যাতায়াত করতে হচ্ছে। এতে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন পণ্য আমদানিকারকরা। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। দেশের উত্তরাঞ্চলে জ্বালানি তেল, সার, কয়লা, সিমেন্ট সহ বিভিন্ন মালামাল বাঘাবাড়ি নৌবন্দর দিয়ে আমদানি করা হয়। স্বাভাবিকভাবে এসব পণ্যবাহী জাহাজ চলাচলের জন্য নদীতে 10 ফুট পানির গভীরতা প্রয়োজন। কিন্তু বাঘাবাড়ি থেকে দৌলদিয়া পর্যন্ত 45 কিলোমিটার নৌপথের অন্তত 10টি পয়েন্টে পানির গভীরতা কমে 7 থেকে 8 ফুটে দাঁড়িয়েছে। সরু হয়ে গেছে নৌ চ্যানেল, ফলে এসব চ্যানেলে প্রায়ই আটকা পড়ছে বন্দরমুখী জাহাজগুলো। তাই অনেকটা বাধ্য হয়ে এসব জাহাজ থেকে পণ্যের অর্ধেক খালাস করে ছোট ছোট নৌকায় করে বন্দরে আনা হচ্ছে। এতে ব্যবসায়ীদের অতিরিক্ত ব্যয়ের পাশাপাশি নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে। এ অবস্থায় সংশ্লিষ্টরা দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। পানি আছে 4-5 আমাদের জাহাজ ঠেকে যাইতেছে, জাহাজ বাইরে যাইতেছে, যার কারণে আমাদের খরচ বেশি হয়। এই মৌসুমে যদি নদীটা ড্রেজিং করা থাকতো তাহলে আর এই জাহাজ আসতে লেট হইতো না। 20,000-25,000 বস্তা আনতাম, এটা তো এখন আনা যায় 10,000-12,000 বস্তা। কোম্পানির মালিকের একই যাচ্ছে। নদীর নাব্যতা ঠিক করে দিতে যাতে আমরা পুরো লোডটা আনতে পারি। ড্রেজিং এর মাধ্যমে নদীর নাব্য ফিরিয়ে আনার দাবি জেলার এই ব্যবসায়ী নেতারও। নৌবন্দর কর্তৃপক্ষের কাছে জোর দাবি থাকবে ড্রেজিং এর মাধ্যমে এই নদীর স্বাভাবিক গতিপথ চালু রাখা এবং জাহাজকে কুলে ভেড়ানোর ব্যবস্থা করা। বাঘাবাড়ি বন্দরকে সচল করতে দ্রুত ড্রেজিং প্রকল্প গ্রহণের আশ্বাস দিলেন বন্দরের এই কর্মকর্তা। ড্রেজিং কর্মকাণ্ড চালাচ্ছি এবং ড্রেজার ওখানে সবসময় মোতায়েন করা আছে। প্রয়োজন অনুযায়ী কেটে চ্যানেল প্রস্তুত করে জাহাজ চলাচলের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাঘাবাড়ি বন্দর থেকে প্রতিদিন 27 লাখ লিটার জ্বালানি তেল ও হাজার হাজার বস্তা রাসায়নিক সার উত্তরাঞ্চলের 16টি জেলায় সরবরাহ করা হয়। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। অজ্ঞাত রোগে একই পরিবারের 5 জনের মৃত্যুর ঘটনা তদন্তে স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল ঠাকুরগাঁওয়ে, চলাচল সীমিত রাখার পরামর্শ। ঢাকা উত্তর সিটির উপনির্বাচন কাল, ভোট হবে 2 সিটির নতুন 36টি ওয়ার্ডেও, সব প্রস্তুতি সম্পন্ন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন। যাচাই বাছাই শেষে ডাকসু নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ আজই, ঝুলিয়ে দেয়া হবে হলের নোটিশ বোর্ডে। লঘুচাপের প্রভাবে রাজধানীতে তৃতীয় দিনের বৃষ্টি, সড়কে জলাবদ্ধতা, যত্রতত্র উন্নয়ন কাজে বেড়েছে সাধারণের ভোগান্তি। এবং ভারতের বিমান হামলার 24 ঘন্টার মধ্যেই জম্মু কাশ্মীরে পাকিস্তানের মর্টার হামলায় 5 সেনা আহত, পাল্টা জবাবে আজাদ কাশ্মীরে 4 বেসামরিক নাগরিক নিহত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv।
আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।